মে ডে বা মে দিবস, মে ডে or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour work day. মে ডে বা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যখন আন্তর্জাতিক কথাটা আসবে তখন কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও যাবে নাকি, অর্থাৎ বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাইলে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড, পালিত হয়। ইজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, তার মানে কি এটা পেসিভে আছে। কিসে আছে? পেসিভে। পালিত হয় অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। কত তারিখে? মে মাসের 1 তারিখে, মানে পহেলা মে তারিখে। কত তারিখে? রেসপন্স করতে হবে। কত তারিখ? পহেলা মে তারিখ। কোথায়? বাংলাদেশে। শুধুমাত্র বাংলাদেশে? নট অনলি বাংলাদেশ, বাট অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইন দ্য হোল ওয়ার্ল্ড। টুডে, বর্তমানে। টু কমেমোরেট, টু কমেমোরেট, কী করার জন্য? স্মরণ করার জন্য, স্মরণ করতে। বলছিলাম কমেমোরেট, এটার সিনোনিম হচ্ছে কি? রিমাইন্ড, রিকল, রিকালেক্ট, রিমেম্বার, এবং বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে কি? ফরগেট। তাহলে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর পুরো বিশ্বব্যাপী মে মাসের 1 তারিখ, মানে পহেলা মে তারিখে পালিত হয় বর্তমানে। টু কমেমোরেট, স্মরণ করতে। কী স্মরণ করতে? দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস, আত্মত্যাগকে স্মরণ করতে। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, হিস্টোরিক, হিস্টোরিক, হিস্টোরিক মানেও কি? ঐতিহাসিক। তাহলে হিস্টোরিক্যাল এবং হিস্টোরিক দুইটা একটা আরেকটা কি? সিনোনিম। তাহলে হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ, বলছিলাম এস্টাবলিশের সিনোনিম আমি একটু আগে বললাম। তাহলে প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস। তার মানে কি দাঁড়াচ্ছে? 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার দাবিতে শ্রমজীবী মানুষের যে ঐতিহাসিক সংগ্রাম এবং যে আত্মত্যাগ, এটাকে স্মরণ করার জন্য প্রতি বছর পহেলা মে তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস কী করা হয়? পালিত হয়। ইট ইজ দ্য পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে এটি হচ্ছে কি? সরকারি ছুটির দিন। এই দিন সরকারিভাবে সব কিছু কি থাকে? বন্ধ থাকে। বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কী করে? এটা কি করে? তাদের বিভিন্ন এখনও পর্যন্ত দাবি দেওয়া আছে না এখন অনেকের? এখনও আচ্ছা, পহেলা মে তারিখ এটা হওয়ার পরে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে এটা করার পরে পৃথিবীর প্রত্যেকটা দেশে এটা কি কার্যকর হয়েছে? এখনও পর্যন্ত কিন্তু অনেক প্রতিষ্ঠানে, অনেক শিল্পকার প্রতিষ্ঠানে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বিজনেস ফার্মে কী করা হয়? এখনও কর্মচারীদের সাথে অন্যায় করা হয়, এখনও কিন্তু বৈষম্য করা হয়, এখনও তাদের সাথে তোমার হচ্ছে কী করা হয়? অন্যায় করা হয়। তাহলে যে সকল প্রতিষ্ঠানে কর্মচারীদের সাথে অন্যায় করা হয় তারা কিন্তু এই পহেলা মে তারিখ আসলে তারা কী করে? তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের অধিকারের জন্য তারা প্রতিবাদ করে, রাস্তায় নামে। তারা মালিকের বিরুদ্ধে, তাদের মালিকের অন্যায়ের বিরুদ্ধে তারা কী করে? প্রতিবাদ করে। দে স্পিক আউট, প্রতিবাদ করে এবং কী করে? আন্দোলন সংগ্রাম করে আর কি। ঠিক আছে? সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবকালীন সময়কালের পর থেকে, আমি গতকাল বলেছিলাম যে সিন্সের দুটি অর্থ। একটা হচ্ছে কি? যেহেতু অর্থে ব্যবহৃত হয়, কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনও চলছে বুঝাইতে ব্যবহৃত হয়। তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, আমি গতকাল বুঝিয়েছিলাম যে শিল্প বিপ্লব মানে, বিপ্লব মানে পরিবর্তন, বিপ্লব মানে কি? পরিবর্তন। আর শিল্প বিপ্লব মানে কি? শিল্পে পরিবর্তন আসছিল না? কখন? সময়কাল কত? শিল্প বিপ্লবকালীন সময়কাল হচ্ছে 1750 থেকে 1850, মানে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী। 1701 থেকে 1800 পর্যন্ত অষ্টাদশ শতাব্দী, আর 1801 থেকে 1900 এই সালটা হচ্ছে কি? ঊনবিংশ শতাব্দী। তো অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে, মানে 1750 থেকে 1850 এই সময়কালে শিল্পে কিছু পরিবর্তন আসছে। তোমরা জানো শিল্পটা হচ্ছে ব্যবসার অন্তর্ভুক্ত, কারণ আমরা জানি ব্যবসা 3 প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্পটা হচ্ছে ব্যবসারই অন্তর্ভুক্ত। তাহলে পরিবর্তন আসছে। কী ধরনের পরিবর্তন? আগে যে কাজগুলো ম্যানুয়ালি মানুষ করতো, ম্যানুয়ালি মানুষরা কী করতো? যে কাজগুলো হাতে কলমে পরিশ্রম, কায়িক শ্রমের মাধ্যমে যে কাজগুলো করতো, এই 100 বছরে, শিল্প বিপ্লবকালীন যে সময়কাল, এই 100 বছরে বিভিন্ন যন্ত্রপাতি, আধুনিক মেশিনারিজ আবিষ্কৃত হয় এবং শিল্প কারখানা, কলকারখানায় যে কাজ আগে মানুষ করতো তার নিজের শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, সেই কাজ এখন মেশিন, 1000 মানুষের কাজ, 500 মানুষের কাজ মেশিন একা করে ফেলে। যে কাজ করতে আগে
1 মাস সময় লাগতো, সে কাজ এখন 1 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে। এবং এটার পর চারদিকে মানুষ শিল্প কারখানা দেওয়া শুরু করে, কারণ এখন যেহেতু উৎপাদন খরচ কমে গেছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে, প্রফিট বেশি, কাজ সহজ হয়ে গেছে, এত বেশি এমপ্লয়ি নেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন চারিদিকে মানুষ যখন এখন প্রফিট হচ্ছে অনেক বেশি, শিল্প কারখানা দেওয়া শুরু করছে। তো এটাই হচ্ছে শিল্পের ব্যাপক পরিবর্তন, যে শিল্পে মানুষের পরিবর্তে, শারীরিক পরিশ্রমের পরিবর্তে, কায়িক পরিশ্রমের পরিবর্তে এটা মেশিনের মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে কাজগুলো সহজ হয়ে গেছে। এটাই হচ্ছে শিল্পের পরিবর্তন। এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লবের পর থেকে, বা শিল্প বিপ্লবকালীন সময় থেকেই ইন দ্য 18 and 19th centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউরোপ এবং আমেরিকায়, ইউএস মানে ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আর কি। তাইলে ইউরোপ এবং আমেরিকার দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইউরোপ এবং আমেরিকার যে মিল কারখানা আছে, সেখানকার যে শ্রমিকরা আছে না, সেই শ্রমিকদেরকে কি করতে হইতো, হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, দীর্ঘক্ষণ লম্বা সময় কাজ করতে হতো, অনেক লম্বা সময় কী করতে হতো, কাজ করতে হতো, দীর্ঘক্ষণ কী করতে হতো, কাজ করতে হতো। কতক্ষণ সময়, 14 or even more hours a day, 14 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হতো। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 14 ঘন্টা বা তার বেশি কোনো মানুষ পরিশ্রম করে, তাহলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার সম্ভাবনা আছে। মানুষের সাথে এটা হচ্ছে কি একটা অন্যায় করা। কারণ একজন মানুষের পক্ষে 14 ঘন্টা বা তার বেশি কাজ করা, এটা তার ক্যাপাবিলিটির বাইরে, বা এটা অন্যায়। ঠিক আছে। অন May 1st in 1886, 1886 সালের 1 মে তারিখে ইনস্পায়ার্ড, এখানে ইনস্পায়ার একটা শব্দ আছে, ইনস্পায়ার মানে অনুপ্রাণিত হওয়া। ইনস্পায়ার্ড যদি আর কয়েকটা সিনোনিম বলি, তাহলে মোটিভেট, অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা, এনকারেজ মানেও কিন্তু উৎসাহিত করা। তাইলে এই শব্দগুলো হচ্ছে একটা আরেকটা সিনোনিম, নাকি একটা কি সিনোনিম? কারণ আমরা জানি সিনোনিম হচ্ছে কি, যদি একাধিক শব্দ, একাধিক ওয়ার্ডের অর্থ যদি একই হয়, একাধিক ভিন্ন ভিন্ন ওয়ার্ডের অর্থ যদি কি হয়, একই হয়, তাহলে সেই ওয়ার্ডগুলোকে একটাকে আরেকটা কি বলে, সিনোনিম বলে। আর একাধিক ওয়ার্ডের মধ্যে বা দুইটা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ডের অর্থ আরেকটা ওয়ার্ডের বিপরীত হয়, একটা ওয়ার্ডের অর্থ যদি আরেকটা ওয়ার্ডের বিপরীত হয়, তাহলে সেটাকে বলে অ্যান্টোনিম। কি বলে? অ্যান্টোনিম বলে। ইনস্পায়ার শব্দের অর্থ অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, মোটিভেট বলতে পারি আমরা, এনকারেজ বলতে পারি। কথা বলতে পেরেছি? আর এটার বিপরীত শব্দ হচ্ছে ডিসকারেজ, মানে কি, নিরুৎসাহিত করা বা ডিমোটিভেট করা, নিরুৎসাহিত করা। আমি কি বুঝাতে পারছি? এখন একটা বিষয় মনে রাখতে হবে যে পরীক্ষায় যখন কি আসবে বলতো, পরীক্ষায় যখন এই ওয়ার্ডগুলো দিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্সপায়ার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্সপায়ার। আমি গতকাল বলেছিলাম যে অ্যান্টোনিমটাকে বিভিন্নভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্সপায়ার। কথা বোঝাতে পেরেছি? তাহলে এভাবে কিন্তু আসতে পারে। আর সিনোনিমের ক্ষেত্রে কি আসতে পারে, হোয়াট ইজ দ্য meaning of the word inspire, what is the closest meaning of the word inspire, what is the nearest meaning of the word inspire, what it refers by the word inspire, তারপরে replaced, ঠিক আছে, what does it replaced by the word inspire, ঠিক আছে, থাকতে পারেন অনেকগুলা। আমি কিন্তু আরো অনেকগুলো দিয়েছি, আরো আছে। তাহলে এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় সিনোনিম আসতে পারে। আমি কি বুঝাতে পারছি? ওকে, এরপর আসেন তাহলে ইনস্পায়ারের সিনোনিম আমরা জানলাম, অ্যান্টোনিম আমরা জানলাম, এবং ইনস্পায়ার শব্দটা দিয়ে পরীক্ষায়, ইনস্পায়ার না যে কোনো ওয়ার্ড দিয়ে পরীক্ষায় সিনোনিম কি কি নামে আসতে পারে সেটা আমরা জানলাম, অ্যান্টোনিম কি কি নামে আসতে পারে সেটাও আমরা জানলাম। তাইলে অন May 1st in 1886, 1886 সালের 1 মে তারিখে ইনস্পায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, অর্থাৎ ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স, মানে অর্ধেক শ্রমিক, কোথাকার অর্ধেক শ্রমিক, অ্যাট দ্য ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক। এই ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি কোথায় অবস্থিত? কোথায়? শিকাগো শহরে। তাহলে শিকাগো শহর কোথায় অবস্থিত? কোথায়? আমেরিকায় অবস্থিত। তাহলে আমেরিকার শিকাগো শহরের ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক কি করেছিল? went on strike demanding an 8-hour work day, 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তারা কি করে? ধর্মঘট কল করে, মানে ধর্মঘট ডাকে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে তাদেরকে কত ঘন্টা কাজ করতে হতো, ইংলিশে বলেন 14 or even more hours a day, একদিনে 14 ঘন্টা বা তার বেশি। তারা কত ঘন্টা কর্মদিবসের জন্য আন্দোলন করেছিল? 8 hours work day, ঠিক আছে। 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তারা কি করেছিল?
আন্দোলন, তারা ধর্মঘট ডেকেছিল। তাহলে 1886 সালের 1 মে তারিখে ট্রেড অনুপ্রাণিত হয়েছিল কাদের দ্বারা? ট্রেড ইউনিয়ন কর্তৃক। ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে 1886 সালের 1 মে তারিখে তারা কি করে? মেকর্মিক, আমেরিকার শিকাগো শহরের মেকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক কি করেছিল? ধর্মঘট ডেকেছিল। কি ডেকেছিল? তার 2 দিন পরে, 2 days later, তার কয়দিন পরে? তার কয়দিন পরে? 2 দিন পরে, মানে কত তারিখ? মে 3rd, মে মানে মে মাসের 3 তারিখ। মে মাসের কত তারিখ? 3 তারিখ। এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য মেকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। মেকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে একটা সমাবেশ আয়োজন করা হয়। একটা সমাবেশ কি করা হয়? আয়োজন করা হয়, যেখানে অ্যাবাউট একটা প্রিপোজিশন। অ্যাবাউটটা কি? একটা অ্যাবাউট দিয়ে সম্পর্কে বোঝায় যে আমরা কথা বলছি কি সম্পর্কে? মে দিবস সম্পর্কে। আমরা কথা বলছি কি সম্পর্কে? মে দিবস সম্পর্কে। মে দিবস সম্পর্কে। তাহলে অ্যাবাউট শব্দের অর্থ সম্পর্কে বোঝায়। আবার অ্যাবাউট শব্দের অর্থ প্রায় বোঝায়। প্রায়, যে এখান থেকে এটা কত কিলোমিটার দূরে? অ্যাবাউট 2 কিলোমিটার্স ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার। এটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমরা বলি না এভাবে? বলি কিনা বলো? বলি কিনা? তাইলে অ্যাবাউট শব্দের অর্থ সম্পর্কে বোঝায়, আবার অ্যাবাউট শব্দের অর্থ কি বোঝায়? কি বোঝায়? প্রায় বোঝায়। আচ্ছা, তাহলে অ্যাবাউট 6000 ওয়ার্কার্স, এখানে কি সম্পর্কে বোঝাচ্ছে না প্রায় বোঝাচ্ছে? প্রায় বোঝাচ্ছে যে প্রায় 6000 শ্রমিক, প্রায় 6000 শ্রমিক কি করেছিল? এই সমাবেশে যোগদান করেছিল। এই সমাবেশে কি করেছিল? যোগদান করেছিল। আমি কি বোঝাতে পেরেছি? এরপর আসেন, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড। এই সমাবেশটিতে নেতৃত্ব দিয়েছিলেন বা বক্তব্য দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন কারা? বাই দ্য লেবার লিডার্স। শ্রমিক নেতারা এই সমাবেশে কি করেছিল? নেতৃত্ব দিয়েছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে জোর দিয়ে আহ্বান জানিয়েছিল। জোর দিয়ে কি জানিয়েছিল? আহ্বান জানিয়েছিল, বা তাদেরকে জোর দিয়ে বলেছিল যে টু স্ট্যান্ড টুগেদার। কি করতে? ঐক্যবদ্ধ থাকতে। কি থাকতে? ঐক্যবদ্ধ থাকতে তাদের কি করেছিল? জোর করে বলেছিল, বা জোর দিয়ে বলেছিল যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কি থাকবেন? যে প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কি থাকবেন? ঐক্যবদ্ধ থাকবেন। কোনোভাবেই হার মানা যাবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত, আমাদেরকে ভালো কাজের শর্ত, আমাদেরকে ভালো কাজের পরিবেশ তৈরি করে না দেওয়া পর্যন্ত, আমাদের কর্মঘণ্টা কমিয়ে না দেওয়া পর্যন্ত, আমাদেরকে ভালো বেতন আমাদেরকে প্রোভাইড না করা পর্যন্ত, আমাদের সকল নৈতিক দাবি, ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে সরব না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। স্ট্যান্ড টুগেদার। কি থাকবেন? ঐক্যবদ্ধ থাকবেন। কি থাকবেন? ঐক্যবদ্ধ থাকবেন। অ্যান্ড টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, এবং আপনাদের সংগ্রাম চালিয়ে যাবেন। এবং আপনাদের সংগ্রাম কি যাবেন? চালিয়ে যাবেন। নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তারা যেন তাদের বসদের কাছে আত্মসমর্পণ না করে। নট টু গিভ ইন টু দেয়ার বসেস, আপনারা কি করবেন না? আপনাদের মালিকদের কাছে আত্মসমর্পণ করবেন না। গিভ ইন মানে আত্মসমর্পণ করা। গিভ ইন মানে কি? আত্মসমর্পণ। আমরা এটাকে আরেকটা ওয়ার্ড দিয়ে বলতে পারি কি? সারেন্ডার। বলেন জোরে সবাই, সারেন্ডার। সবাই জোরে বলেন না। তাহলে সারেন্ডার মানেও কি? আত্মসমর্পণ করা। গিভ ইন মানেও কি? আত্মসমর্পণ করা। তাইলে আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ফ্রেজ, গিভ ইন টু, কিন্তু ওয়ার্ড না, গিভ ইন দ্য ফ্রেজ। যখন একটা ওয়ার্ড থাকবে এটা ওয়ার্ড, বাট যখন একটা ওয়ার্ডের বেশি চলে আসবে এবং সেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, তখন এটা ফ্রেজ। আর একটা ওয়ার্ডের বেশি চলে আসলে, যখন এখানে সাবজেক্ট ভার্ব থাকবে, কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব যখন থাকবে, তখন এটা কি? বলেন তো কি? ফ্রেজ নাকি ক্লজ? কোনটা? একটা সাবজেক্ট, একটা সাবজেক্টটা ফাইনিট ভার্ব থাকলে এটা হচ্ছে কি? ক্লজ। আর যদি সাবজেক্টও নাই, ফাইনিট ভার্বও নাই, কিন্তু একাধিক ওয়ার্ড আছে, তাহলে এটা ফ্রেজ। এটা কি? তাহলে গিভ ইন, এটা কি? ফ্রেজ। তাহলে গিভ ইন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমি কি বোঝাতে পেরেছি? এরপরে আসেন, বললাম যেটা নট টু গিভ ইন টু দেয়ার বসেস, তারা যেন তাদের মালিকদের কাছে কখনোই আত্মসমর্পণ না করে দাবি আদায় না হওয়া পর্যন্ত। তাদেরকে উদারত আহ্বান জানিয়েছিলেন। উদারত কি জানিয়েছিলেন? আহ্বান জানিয়েছিলেন। এবং অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের এক পর্যায়ে, সমাবেশের
এক পর্যায়ে সমাবেশের কথা বলেন না, সমাবেশের কি এক পর্যায়ে গিয়ে সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট বিমুখকারী, কিছু ধর্মঘট কিকারী বিমুখকারী, কিছু ধর্মঘট বিমুখকারী কি করেছিল বলেন তো? স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, অর্থাৎ সমাবেশের স্থল ত্যাগ করা শুরু করেছিল। সমাবেশের স্থল কী করা শুরু করেছিল? ত্যাগ করা শুরু করেছিল কিছু ধর্মঘট বিমুখকারী। স্ট্রাইকার্স মানে ধর্মঘটকারী, আর স্ট্রাইক ব্রেকার্স মানে কি? ধর্মঘট বিমুখকারী, যারা ধর্মঘট ছেড়ে চলে যাচ্ছিল। স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা সমাবেশের স্থল ত্যাগ করা কি করছিল? কথা বলেন, কি করছিল? শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স, যারা ধর্মঘটকারী ছিল, যারা ধর্মঘটের পক্ষে ছিল, তারা কি করেছিল? ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম, তাদেরকে নিয়ে আসার জন্য তারা রাস্তায় গিয়েছিল। ধর্মঘটকারী যারা ছিল, স্ট্রাইকার্স যারা ছিল, তারা স্ট্রাইক ব্রেকার্সদেরকে, যারা স্ট্রাইকার্স ছিল তারা স্ট্রাইক ব্রেকার্সদেরকে কী করেছিল বলেন না? ফিরিয়ে আনার জন্য রাস্তায় গিয়েছিল। সাডেনলি যখনই রাস্তায় গিয়েছিল, সাডেনলি হঠাৎ অ্যাবাউট 200 পুলিশম্যান, 200 পুলিশ সদস্য অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করেছিল। অ্যাটাকড দেম, তাদেরকে কি করেছিল? আক্রমণ করেছিল। কি দিয়ে? উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাবস মানে কি? লাঠি অ্যান্ড রিভলভার্স মানে বন্দুক। লাঠি এবং বন্দুক দিয়ে তাদেরকে কী করেছিল? আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি নিহত হয়েছেন। একজন ধর্মঘটকারী তৎক্ষণাৎ কী হয়েছেন? নিহত হয়েছেন। 5 or 6 others are seriously wounded, 5-6 জন গুরুতর আহত হয়েছেন। ওন্ড, WOUND, ওন্ড মানে ক্ষত। ওন্ড মানে কি? ক্ষত কোনটা জানেন? যে ব্যথাটা দেখানো যায় আপনার হাতে বা কোথাও শরীরের কোথাও কোনো অংশে কেটে গিয়েছে, রক্তপাত ঘটেছে, বা ক্ষতটা দেখা যাচ্ছে বা আঘাতটা দেখা যাচ্ছে। যদি যে আঘাত ভিজিবল মানে কি? দৃশ্যমান, যেটা মানুষকে আমি দেখাইতে পারবো, এই দেখো আমি ব্যথা পাইছি, দেখো এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কি? ওন্ড, ক্ষত, WOUND, ওন্ড ক্ষত। আর যে আঘাত দেখানো যায় না, যেমন আপনি কিছু টেবিলের সাথে কি একটু আঘাত পেয়েছেন, যাওয়ার সময় টেবিলের সাথে একটা বাড়ি খেয়েছেন, তাহলে একটু ব্যথা পাইছেন না? কিন্তু এই ব্যথাটাই দেখাতে পারবেন যে আমি এখানে ব্যথা পাইছি। অনেক বেশি ফুলে টুলে, ওইটা তো অনেক বড় আঘাত, বাট নর্মালি আঘাত পাইলে আমরা অনেক বেশি আঘাত পাই, কিন্তু আমরা দেখাতে পারি না। দেখাতে পারি? তারপর মাথায় আঘাত পাই, অনেক সময় আমরা মাথায় আঘাত পাই কিন্তু দেখাতে পারি না। তাহলে এগুলো হচ্ছে ইনজিউরি, এগুলো হচ্ছে কি? আঘাত। তাইলে আঘাত এবং ক্ষতর মধ্যে পার্থক্য আছে। ক্ষত হচ্ছে ভিজিবল, যেটা দেখা যায়, যেটা আমি দেখাইতে পারবো মানুষকে যে আমার এখানে কেটে গেছে, যেটা আমরা দেখাইতে পারবো সেটা হচ্ছে ওন্ড, ক্ষত। আর যেটা দেখাতে পারি না, আঘাত পাই আমরা, যে আঘাত আমরা দেখাতে পারি না, সেটা হচ্ছে কি? ইনজিউরি। যেমন ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাই, আমরা কি সেটাকে ক্ষত বলি? কি বলি? ইনজিউরি বলি। কেন? কারণ সে পায়ে ব্যথা পাইছে, ঠিক আছে, কিন্তু সেটা আমাদেরকে দেখাতে পারবে না। রক্তপাত হয় নাই, রক্তপাত হয়েছে? রক্তপাত কিন্তু হয় নাই। তাইলে যে আঘাতে রক্তপাত ঘটে সেটা হচ্ছে ওন্ড, ক্ষত। আর যে আঘাতে রক্তপাত ঘটে না, আঘাতটা ভেতরে থাকে, ফিল করা যায়, যে আঘাত পাইছে সেই শুধু ফিল করতে পারে, ঠিক আছে? তাইলে সেটা হচ্ছে ইনজিউরি, মনে থাকবে। এরপর আসেন দ্য ইভেন্টস অফ May 1, 1 মে তারিখের যে ঘটনা, 1886, 1886 সালের 1 মে তারিখের যে ঘটনা। আর রিমাইন্ডার, এটা আমাদের জন্য একটা কি? রিমাইন্ডার মানে বুঝেন তো? রিমাইন্ড মানে স্মরণ করানো, আর রিমাইন্ডার মানে যে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মনে করেন আমার আজকে দুপুরে একটা কাজ আছে, আমি ভুলে গেছি, আপনাদের মধ্যে কেউ আমাকে মনে করিয়ে দিলেন, তার মানে আপনি আমার জন্য তখন কি রিমাইন্ডার, কারণ আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। যদি আমি অ্যালার্ম দিয়ে রাখলাম মোবাইলে যে আমার দুপুরে একটা কাজ আছে, আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, অ্যালার্ম করার পর আমার মাথায় আসলো আচ্ছা আজকে আমার কাজ আছে, তাহলে অ্যালার্মটা আমাকে মনে করিয়ে দিতে, তার মানে সে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কিন্তু যে কোনো কিছু হইতে পারে, যেটা দেখে আমাদের মনে পড়ে যে আমাদের আমরা ভুলে যাই, বাট যেটা দেখার পর আমাদের মনে পড়ে যায়, আচ্ছা আমাদের এই কাজ ছিল। আমরা যেটা দেখে আমরা স্মরণ করতে পারি সেটা হচ্ছে রিমাইন্ডার। সেটা মোবাইলের অ্যালার্ম হইতে পারে, কোনো মানুষ যদি মনে করে যে সে হইতে পারে, এনিথিং হইতে পারে, ঠিক না? তাইলে এটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার কি বুঝছেন? তাইলে এখানে রিমাইন্ডার হচ্ছে এই ঘটনাটা, যে ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওই ঘটনাটাই হচ্ছে আমাদের কি? রিমাইন্ডার। বুঝতে পারছি? এই 1886 সালে 1 মে তারিখের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েট মানে শোষিত হওয়া, এক্সপ্লয়েট মানে শোষণ,
আর উইল বি এক্সপ্লয়েটেড মানে শোষিত হতেই থাকবে, কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড মানে শোষিত হতেই থাকবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই 1886 সালের 1 মে তারিখের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা ততক্ষণ পর্যন্ত শোষিত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, তারা রুখে দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট, প্রতিবাদ করবে, টু গেইন, পেতে, টু গেইন, গেইন মানে কি? পাওয়া, গেইন মানে পাওয়া, গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, অ্যাটেইন মানে পাওয়া, অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাটেইন মানে অর্জন করা, গেইন মানে অর্জন করা, গেট মানে পাওয়া। বুঝাতে পারছি? এগুলো সবগুলোর অর্থ কি? পাওয়া বা অর্জন করা। এগুলো হচ্ছে একটা সিনোনিম। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে টু গেইন, অর্জন করতে বা পেতে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো কাজের শর্ত বা ভালো কাজের অবস্থা, বা কন্ডিশন মানে শর্ত। আমাদের কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে অবস্থা, বা কন্ডিশন মানে শর্ত। তাহলে ভালো কাজের অবস্থা বা শর্ত পেতে, বা বেটার কি? পে মানে ভালো বেতন পেতে, অ্যান্ড বেটার লাইফস, ভালো জীবন, একটা সুন্দর সুস্থ জীবন পেতে তারা যতদিন না পর্যন্ত প্রতিবাদ করবে, যতদিন না পর্যন্ত রুখে দাঁড়াবে, ততদিন পর্যন্ত তারা কি? শোষিত হতেই থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? পুরো প্যাসেজটাকে আপনারা ভালো করে বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ।